স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আগামী 1 মার্চ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি। আজকে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি নিয়েই কিছু কথা আপনাদেরকে জানাবো। এখন বেলুড় মঠে, দক্ষিণেশ্বরে, বিভিন্ন জায়গাতে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি দিন অত্যন্ত জাঁকজমক করে ভক্তির সঙ্গে পালিত হয়। কিন্তু এমন একটা সময় ছিল যখন বেলুড় মঠ স্থায়ী মঠ রূপে তখন অবধি গড়ে ওঠেনি। সেই সময়তে কাশীপুর, তারপর বরানগর, আলমবাজার, নীলাম্বর বাবুর বাগানবাড়ি, এই সমস্ত জায়গাতে অস্থায়ীভাবে মঠ ছিল এবং শেষ পর্যন্ত বেলুড়ে একটি স্থায়ী মঠ গঠিত হয়। সেই সময়তে ঠাকুরের জন্মতিথি এবং জন্ম মহোৎসব কেমনভাবে পালিত হতো সেই নিয়ে আপনাদেরকে আজকে কিছু কথা আমি জানাবো। আলমবাজারে যখন মঠ ছিল তখন এই বাৎসরিক আনন্দ উৎসব উদযাপিত হতো দুটি পর্যায়ে। জন্মতিথির দিন মঠে পুজো, ভোগরাগাদি হতো। মুখ্যত ভক্তগণ পাঠ করতেন, ভজন কীর্তন করতেন, নর্তনে অংশগ্রহণ করতেন, প্রসাদ ধারণ করতেন। আলমবাজার মঠে ঠাকুরের তিথি পুজোয় উপস্থিত সুধীর, মানে পরবর্তীকালে যিনি স্বামী শুদ্ধানন্দ হয়েছিলেন, তিনি বলছিলেন, ঠাকুরের তিথি পুজোর দিন এক রাত্রি আলমবাজার মঠে কাটিয়েছিলাম। সকাল থেকে আরম্ভ করে পরদিন সকাল পর্যন্ত 24 ঘন্টা স্বামী রামকৃষ্ণানন্দ পুজো করেছিলেন। শুধু ওই বছর নয়, প্রতি বছর ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আলমবাজার মঠে স্বামী রামকৃষ্ণানন্দ অষ্টপ্রহর পূজা অনুষ্ঠান করতেন। আর পরবর্তী রবিবারে দক্ষিণেশ্বরে মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব স্মরণার্থে একটা সাধারণ উৎসবের আয়োজন হতো। এরও পিছনে রয়েছে একটা ছোট ইতিহাস। 1881 খ্রিস্টাব্দে ঠাকুরের ভক্ত মনমোহন, সুরেশচন্দ্র, রামচন্দ্র প্রমুখের উদ্যোগে ঠাকুরের আবির্ভাব উৎসব প্রবর্তিত হয়েছিল। স্থূল দেহে ঠাকুরের উপস্থিতিতে এই উৎসব ভাব বৈচিত্র্যে ও আধ্যাত্মিক পরিমাপে হয়েছিল অতুলনীয়। চিরস্মরণীয় ও প্রেরণাদায়ক সেসব কাহিনী ভক্তদের কাছে দুর্লভ সম্পদ। 1892 খ্রিস্টাব্দে ঠাকুরের জন্মতিথির কয়েকদিন আগে আলমবাজার মঠের আরম্ভ হয়। সেবার জন্মতিথি পড়েছিল সোমবার 29 ফেব্রুয়ারি। পরবর্তী রবিবারে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ উৎসবের সংক্ষিপ্ত একটা বর্ণনা পাওয়া যায় স্বামী শিবানন্দের লেখা একটা চিঠিতে। তিনি লিখেছিলেন, শ্রী শ্রী গুরুদেবের জন্ম মহোৎসব এবার মহা সমারোহে সম্পাদিত হয়েছিল। কলকাতাস্থ প্রায় 1500 সুশিক্ষক ভদ্রলোক সকল আসিয়া বিশেষ উৎসাহের সহিত যোগদান করিয়াছিলেন এবং তাহাদের মধ্য হইতেই প্রায় 5-6 সম্প্রদায় ভদ্রলোক হরিকীর্তন করিয়াছিলেন। এক সম্প্রদায় তাহার পবিত্র জীবনচরিত পাঠ করিয়া প্রায় সকল লোককেই মুগ্ধ করিয়াছিলেন। যে কুটিরে তিনি অবস্থিতি করিতেন এবং যে স্থানে তিনি তপশ্চর্যা ইত্যাদি করিয়াছিলেন, বহুতর লোক সেই স্থানে যাইয়া অতি আনন্দে হরিকীর্তন ও ষষ্ঠাঙ্গে প্রণিপাত করিয়াছিলেন। ইংরাজি শিক্ষিত আধুনিক বঙ্গদেশে এরকম ভক্তিপরায়ণ হইতেছেন, এ কেবল ঈশ্বরের বিশেষ কৃপা। পরিতৃপ্তি সুখস্মৃতি নিয়ে ভক্তগণ বাড়ি ফিরে যান।
পরবর্তী মহোৎসব হয়েছিল রবিবার 26 ফেব্রুয়ারি 1893। মহোৎসবের জন্য প্রেরিত অর্থের প্রাপ্তি সংবাদ দিয়ে স্বামী শারদানন্দ 28 ফেব্রুয়ারি 1893 প্রমোদা দাস মিত্রকে লিখেছিলেন, মহোৎসব পরশ্য হইয়া গিয়াছে, প্রায় 5-7 হাজার লোক সমাগম হয়। সকলের মুখেই উৎসাহ, ভক্তি ও আনন্দের চিহ্ন লক্ষিত হইয়াছিল। এই দুটি মহোৎসবে যোগদানকারী ব্রহ্মচারী কালীকৃষ্ণের স্মৃতিকথা থেকে উৎসবের কিছু বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। তিনি লিখেছেন, তখন ঠাকুরের জন্মোৎসব ভক্তদের লইয়া সামান্যভাবেই হতো, খুব বেশি ভিড় হইত না। সেই জন্য কুঠি বাড়ির পিছনে, রান্না বাড়ির দালানে ও চত্বরে ভোগ রান্না হইত ও কুঠি বাড়ির একটি ঘরে খিচুড়ি, তরকারি ও অম্বলের গামলাগুলি রাখা হইত ও অন্য ঘরে লুচি, হালুয়া, দই, বোঁদের ভাড়া হইত। অতিথি ও ভক্তরা বারান্দাতেই বারে বারে বসিয়া প্রসাদ খাইত। 2-3টি সংকীর্তন দল আসিত, তাহারা ও ভক্তমণ্ডলী ঠাকুরের ঘরের সংকীর্তনে খুব মাতামাতি করিত ও পরে পঞ্চবটী, বেলতলা ও মন্দির প্রাঙ্গণে ভজন গান করিয়া বেড়াইত। ঠাকুরের অন্তরঙ্গ ভক্তেরা তার ঘরের উত্তর দিকের বারান্দায় ঢালা শতরঞ্জি পাতা স্থানে বসিয়া ঠাকুরের বিষয়ে আলাপ আলোচনা করিত। কেহ কেহ বা পঞ্চবটিতে অথবা বেলতলায় বসিয়া ধ্যান ধারণা করিত। 9টা-10টার সময় সকলকে শালপাতার ঠোঙায় 1 হাতা হালুয়া ও 2খানি লুচি প্রসাদ দেওয়া হইত ও মধ্যাহ্নে সকলে বসিয়া খিচুড়ি ভোগ পাইত। আমেরিকায় স্বামী বিবেকানন্দের প্রচার কার্যের বিজয় দুন্দুভি বেজে ওঠার পর থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটে। বিবেকানন্দের গুরু শ্রীরামকৃষ্ণ, তার সংগঠিত মঠ ইত্যাদির প্রতি জনসাধারণের দৃষ্টিভঙ্গি পাল্টাতে থাকে। এই পটভূমিকায় 1894 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব অধিক সংখ্যক ব্যক্তিকে আকৃষ্ট করে। আলমবাজার মঠে জন্মতিথির দিন পূজা, হোম ইত্যাদি হয়। সেদিন ছিল শুক্রবার 9ই মার্চ। পরবর্তী রবিবারে দক্ষিণেশ্বরে অনুষ্ঠিত সাধারণ উৎসবে লোকজন অধিক সংখ্যায় যোগদান করে। লাটু মহারাজের স্মৃতিচয়ন থেকে জানা যায়, উৎসব প্রাঙ্গণে বিজয়কৃষ্ণ গোস্বামীর সহিত লাটু মহারাজ ভাবোন্নত হয়ে অনেকক্ষণ নৃত্য করেছিলেন। ঠাকুরের গৃহী ভক্ত রামচন্দ্র দত্ত এবং অন্যান্য ভক্তগণ প্রচুর আয়োজন করেছিলেন। শ্রী রামকৃষ্ণানন্দও যোগদান করেছিলেন। ঠাকুরের নাম উচ্চারণ করতে করতে তিনি ভাবোন্মত্ত হয়ে নৃত্য করেছিলেন। অপূর্ব ভাবমণ্ডিত পরিবেশ রচিত হয়েছিল। ভক্তগণ আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিলেন। স্বামী রামকৃষ্ণানন্দ গৃহী গুরু ভাইদের দেখে মহান আনন্দে প্রত্যেককে প্রেমালিঙ্গন করেছিলেন। পরের বছর দক্ষিণেশ্বরে মহোৎসবের আয়োজনে নতুন ও প্রবল এক প্রেরণা যুক্ত হয়েছিল। সুদূর আমেরিকা থেকে স্বামী বিবেকানন্দের উপদেশ ও নির্দেশ মঠবাসীদের প্রাণ চঞ্চল করে তুলেছিল। তিনি স্বামী ব্রহ্মানন্দকে লিখে পাঠালেন, পরমহংস মহাশয়ের জীবনচরিত লিখে পাঠাবো, সেটা ছাপিয়ে ও তর্জমা করে বিক্রি করবে। বিতরণ করলে লোকে পড়ে না, কিছু দাম লইবে। হুজুকের শেষ। এই তো কলির সন্ধে। দাদা, একবার গর্জে গর্জে মধুপানে লেগে যাও দেখি। কলকাতার টাউন হলে স্বামী বিবেকানন্দের অত্যাশ্চর্য সাফল্যের স্বীকৃতি দানের জন্য বড় সভা অনুষ্ঠিত হয়েছিল। এই সংগঠনের জন্য স্বামী অভেদানন্দ বেশি পরিশ্রম করেছিলেন। স্বামী বিবেকানন্দ তাকে লিখলেন, অদ্ভুত কর্মদক্ষতা তোমরা দেখাইয়াছ ভায়া, এই তেজে একবার মহোৎসব করো দেখি, রই রই হয়ে যাক। ওয়া বাহাদুর, সাবাস। স্বামী বিবেকানন্দ চাইছিলেন শ্রী শ্রী ঠাকুরের
ভাবাদর্শের অধিক প্রচার এবং স্থায়ী মঠ স্থাপনের জন্য অর্থ সংগ্রহ। স্বামীজি 22 অক্টোবর 1894 তারিখে মঠে গুরুভাইদের লিখলেন, এবারকার উৎসব এমন করিবে যে ভারতে পূর্বে আর হয় নাই। এখন হইতেই উদ্যোগ করো এবং উক্ত উৎসবের মধ্যে অনেকেই হয়তো কিছু কিছু সহযোগিতা করিলে আমাদের একটা স্থান হইয়া যাইবে। এবারের জন্ম মহোৎসবে বোধহয় আমি যোগদান করিতে পারিব। শ্রোতা বন্ধুরা, এইভাবেই মঠ যখন অস্থায়ী ছিল, আলমবাজার মঠে এইভাবেই পালিত হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি, এবং দক্ষিণেশ্বরে এইভাবেই পালিত হতো জন্ম মহোৎসব। এই ছোট অংশটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি এখনো অবধি কারো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সঙ্গে আবার মিলিত হব। ভালো থাকবেন সবাই।